ভার্সিটির প্রিন্সিপালের অফিসে দরজার কাছে গেলাম সবাই। আসতে পারি? আমাকে দেখে প্রিন্সিপাল দাঁড়িয়ে গেল। আরে স্যার, আসুন আসুন। আপনার কাছে একটা অনুরোধ করব, যদি রাখতেন। অনুরোধ বলছেন কেন? আপনি শুধু বলুন। ভেতরে ঢুকতে ঢুকতে বললাম কথাটা। দেখুন, আপনি আমার বাবার বয়সী এবং এই ভার্সিটির সম্মানীয় প্রধান। আমাকে আপনি নাম ধরেই ডাকুন। আর এখন আমি আপনার ছাত্র, তাই আমি আপনাকে সম্মান করব, আপনি নয়। আচ্ছা, তাহলে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মেহবুব, ও হলো সাইমন, ও সাকিব, আর ও হচ্ছে তাওহিদ। আর আজ থেকে আমরা আপনার ভার্সিটির ছাত্র। ঠিক আছে, আমি তোমাদের সব কাগজ সব কিছু গুছিয়ে রাখছি। তোমরা আগামীকাল থেকে ভার্সিটিতে ক্লাস শুরু করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি সাহায্যের প্রয়োজন ছিল। হ্যাঁ, বলো। আমাদের আসল পরিচয় যেন কেউ জানতে না পারে। দয়া করে এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ওটা নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা স্যার, তাহলে আমরা আসি। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে। আচ্ছা, বাইরে চলে এলাম। এখন আপনারা হয়তো ভাবছেন আমি কে, কিংবা আমরা কে যে ভার্সিটির প্রিন্সিপাল স্বয়ং নিজে আমাদের সাথে এরূপ ব্যবহার কেন করলো। আসুন, আপনাদের সকল প্রশ্নের জবাব দিচ্ছি। আমি ইমন আহমেদ, আমি এখানের নতুন ডিবি কমিশনার। আর মেহবুব, সাইমন, সাকিব, তৌহিদ ওরা আমার টিমের সদস্য এবং বন্ধু। আমরা সবাই বন্ধু। আমাদের এই এলাকায় আসার মূল কারণ হলো এখানে নাকি ড্রাগসের অনেক বড় এক চক্র রয়েছে, যাদের সকল কার্যক্রম চলে এই ভার্সিটিকে ঘিরেই। শুধু ড্রাগস ব্যবসা নয়, তাছাড়াও আরও অনেক অবৈধ কাজ করে এই চক্রটি, যেমন কিডন্যাপিং, মার্ডার ইত্যাদি। তাই আমাদের এখানে পাঠানো হয়েছে এই চক্রটিকে শেষ করতে, তাও আন্ডার কাভার হিসাবে। যেহেতু সব কিছু এই ভার্সিটিকে কেন্দ্র করেই ঘটে, সেহেতু এখানেই ছাত্র হিসেবে আমরা অ্যাডমিশন নেই, যাতে কাজটি সহজ হয়। এবং অ্যাডমিশনের কাজে প্রিন্সিপাল স্যার আমাদের সাহায্য করলেন। আমরা সবাই মিলে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিলাম, কারণ এখান থেকেই আমাদের পড়ালেখার অভিনয় করতে হবে। সবাই বাসায় গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে হেড অফিসে জানিয়ে দিলাম যে আমরা কাজে নেমে পড়েছি। আজকে অনেক কাজ করেছি, নতুন বাসায় উঠলাম, সব কিছু ঠিকঠাক করলাম, তাই সবাই খুব ক্লান্ত। তার উপর কালকে থেকে আবার ভার্সিটিতে যেতে হবে, তাই সবাই একটু জলদি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম সবাই। কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, তাই ওদের প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বললাম। আর আমি জিপটা পার্ক করতে গেলাম। জিপ পার্ক করে আমিও প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে যেতে লাগলাম। তখনই পেছন থেকে কেউ একজন ওই বলে কয়েকবার ডাক দিল। পেছন ফিরে দেখি একদল মেয়ে আবারও ডাক দিল। আমি তাদের কাছে গেলাম, গিয়ে, জি আমাকে বলছেন? তারপর মেয়েটা বলল সে নাকি আমাকে ডাকছে। আমি তো ভয় পেয়ে গেলাম। এই মেয়ে আমাকে স্যার বলে ডাকলে কেন? তার মানে কি এই মেয়ে কি সব কিছু জেনে গেল নাকি? জেনে গেলে তো সমস্যা। এখানে কাউকেই জানানো যাবে না যে আমরা আইনের লোক, তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। আমার ভাবনার ছেদ ঘটিয়ে মেয়েটি বলে উঠল, কিরে কথা বলছিস না কেন? আমি মেয়েটির দিকে ভালো মতো তাকালাম। দেখতে তো মাশাআল্লাহ একদম হুড়ের মতো সুন্দর, শ্যামবর্ণের তার গায়ের রং, চুলগুলি মেলে দেওয়া, কিন্তু মডার্ন ড্রেস পরা। এই জিনিসটা খারাপ লাগলো। কি রে, বয়রা নাকি? জি বলেন। কোন ক্লাস? মাস্টার্স। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। বাহ, আমাদের 2 ব্যাচ সিনিয়র। তার মানে মেয়েটি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। কলি, এটা তো সিনিয়র, এখন কি করবি? তার মানে মেয়েটির নাম কলি। বাহ, ভালোই লাগলো নামটা। আজ সিনিয়র দিয়ে শুরু করি। সিনিয়রদের রাগ খাওয়ানোর মজাই আলাদা। আমি তো অবাক। তার মানে এরা আমাকে র্যাগিং করার জন্য এরকম করছে? আমি তো ভয় পেয়েছিলাম, আমার পরিচয় জানে কি জানে না, কিন্তু না। ওই যেহেতু নতুন আর দেখেও ইনোসেন্ট মনে হচ্ছে, তাই ছোট্ট একটি কাজ করে দিলাম। এখানে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবস করো। আমাকে বলল, এক্সকিউজ মি, আমি তোমার সিনিয়র। তো কি করবো? তোর পূজা করব? যা বলেছি তাই কর, না হলে এমন অবস্থা করব না।
তুমি কোন মহারানী যে তোমার কথা শুনবো? এই, তুই চিনিস আমি কে? থাক ম্যাডাম, আমার চেনার প্রয়োজন নেই, আমি গেলাম, বাই। আমি যেই হাঁটা দেব তখনই পেছন থেকে কেউ শার্টের কলার ধরে টান দেয়। পেছনে ফিরে দেখি কলি। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস? এই বলেই থাপ্পড় মারতে হাত উঠালো, কিন্তু মারার আগেই হাতটা ধরে ফেললাম। দেখুন মিস কলি, আমি আপনার সিনিয়র, ভুলে যাবেন না, আর ভুলে গেলে আপনারই সমস্যা। আমি আবার হাঁটা দিলাম। তোকে তোকে আমি ছাড়বো না। আমি আবার দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখি মিস কলি তো একদম রাগে লাল। রাগী অবস্থায় মেয়েটার চেহারায় মায়া আরও বেড়ে যায়, কিন্তু সমস্যা ওই একটাই, রাগটা একটু বেশি। তারপর আমি ভার্সিটির ডি এর কাছে গেলাম এবং পেপার ওয়ার্ক সেরে ক্লাসের উদ্দেশ্যে চলে গেলাম সবাই। ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে বসলাম নাস্তা করার জন্য। আবার সেই ভার্সিটি লাইফে এসে খুব ভালোই লাগছে। হ্যাঁ রে, সত্যি স্টুডেন্ট লাইফের মজাটাই একটু আলাদা। কাজের পাশাপাশি কিন্তু আমাদের আর একটা কাজ করতে হবে। কি কাজ? আন্টি, আঙ্কেল আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা পূরণ করতে হবে। কি দায়িত্ব রে দোস্ত? তোকে কারো গলায় ঝুলিয়ে দেওয়ার দায়িত্ব। দূর, তোরা আব্বু আম্মুর মতো আবার শুরু করে দিস না তো। আচ্ছা, তুই শুধু আমাকে এতটুকু বল, তোর কি ধরনের মেয়ে পছন্দ? আমার না, তোর আম্মুর ছেলের। তখনই কোনার একটা টেবিলের দিকে চোখ গেল। দেখি কলি তার ফ্রেন্ডসদের সাথে বসে নাস্তা করছে। আমার পছন্দ এমন একজন যার মুখের দিকে তাকিয়ে থাকলে আমার সময় থেমে যাবে, যার চোখের দিকে তাকিয়ে থাকলে মন চাইবে সেই চোখের মায়ায় ডুবে যেতে, যার হাসি দেখার জন্য মন সব কিছু করতে পারবে, এমন একজন যাকে পেলে আমার মনে হবে জীবন আর সার্থক। কলির দিকে তাকিয়ে, থাক ভাই, আর বলিস না, তোর কথা শুনে আমি কান্না করে দেবো। দোস্ত, তুই হঠাৎ এত রোমান্টিক হলি কি করে? ওই দিকে তাকা। কলির দিকে দেখিয়ে দিয়ে সবাই সেদিকেই তাকালো। তার মানে ওই মেয়েটা? কি সত্যি? হ্যাঁ ভাই। চল তাইলে ভাবির সাথে কথা বলে আসি। এখন না। এখন না মানে? সময় হলে সব বলবো। তাছাড়া মিশনের কথা মনে আছে তো? হ্যাঁ, কিন্তু সঠিক সময় হলে ঠিকই বলে দেব। মেয়ের যদি কোনো বিয়ে থাকে? আমার মন বলছে নেই। তাই যেন হয়। তারপর সবাই নাস্তা করে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে এলাম। আসলে ক্লাস করা তো হলো বাহানা, মূলত আমরা ভার্সিটি কিংবা ক্লাসে যাই সবার গতিবিধির ওপর নজর রাখতে। বাসায় এসে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে একটু বের হলাম সবাই এলাকাটা একটু ঘুরে দেখতে, সাথে এখানকার থানার হাবিলদার নাইম ভাইকে নিয়ে। এখানকার পুলিশের মধ্যে শুধু উনি জানেন আমাদের আসল পরিচয়, এবং আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে উনিই এনে দেন। নাইম ভাই পুরো এলাকা আমাদের দেখালেন। সব কিছু দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের বেলায় এই ড্রাগসের ব্যবসা বেশি হয়, তাই রাতে একটু ভালো করে ঘুরে দেখলাম। বেশ কিছু জিনিস চোখে পড়েছে, আবার চোখের সামনে ড্রাগসের ব্যবসা করতেও দেখলাম। সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের মধ্যে কিছু কিছু লোকেদের আমি ভার্সিটিতেও দেখেছি। এলাকা দেখে শেষে বাসায় আসলাম। বাসায় এসে ভাত খেয়ে সবাই একসাথে বসলাম। সব কিছু তো চোখের সামনে হচ্ছে, কিন্তু এখানের পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? হয়তো পুলিশ এদের সাথে জড়িত, নয়তো পুলিশ তার ক্ষমতা ব্যবহার করতে পারছে না। তুই কি বলিস? আমারও তাই মনে হয়। তারপর আরও কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমাতে গেলাম। সকালে উঠে নাস্তা করে আবার ভার্সিটিতে গেলাম। আমরা ক্লাসে ঢুকবো এমন সময় দেখলাম রাতে দেখা সেই ড্রাগসের ব্যবসায়ীদের মধ্যে একজন যাচ্ছে। আমি ওদের ক্লাসে ঢুকতে বলে আমি ওই লোকটার পিছনে গেলাম। লোকটা মোড় ঘুরে চলে যাচ্ছে, তাই আমিও তড়িঘড়ি করে মোড়টা ঘুরতে যাব। তখনই কারোর সাথে ধাক্কা খাই এবং তাকিয়ে দেখি কলি নিচে পড়ে আছে। আমি কিছু না বলে সেই লোকটার পিছু নেওয়ার জন্য যেই এগোবো অমনি আমাকে ঘুরিয়ে আমার গালে একটা চর বসিয়ে দিল। কলি, তুমি আমাকে চর মারলে? চেয়ে দেখলাম যার পিছু নিচ্ছিলাম সে আর নেই, চলে গেল। শালার মাথাটাই গেল খারাপ হয়ে। বেয়াদব, লুচ্ছা, মেয়ে দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে, তাই না? তোকে আমি... শালার এমনিতেই মাথা গরম,
তার উপর এই বক বক, তাই আমিও মারলাম একটা চর। কলি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত তার সাথে কেউ উঁচু আওয়াজে কথা বলার সাহস পায়নি, সেই তাকে আমি চর মারলাম। রাগে ক্ষোভে তার চোখে পানি চলে এসেছে। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, সোজা চলে আসলাম ক্লাসে বসে। রে, কোথায় গিয়েছিলি? পাইছিলাম কালকে রাতে একটাকে, পিছু নিয়েছিলাম, কিন্তু তোর ভাবি দিল সব গন্ডগোল করে। কেন, ভাবি আবার কি করলো? তারপর সব খুলে বললাম। মামা, তোর চোর মারাটা কিন্তু ঠিক হয় নাই, এই কাজটা ভুল করলি। কি করবো বল, মাথা তখন উল্টো ঘুরছিল। আচ্ছা বাদ দে। অন্যদিকে আমি চলে যাওয়ার পরও কলি সেখানে দাঁড়িয়ে আছে, আশেপাশের সবাই তার দিকে তাকিয়ে আছে। এতে সে তার রাগের চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তার বাবাকে কল দেয়। আমরা ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে গেলাম। সবাই নাস্তা করে বসে বসে কথা বলছিলাম। তখনই দেখলাম গেট দিয়ে একটা পুলিশের গাড়ি ঢুকলো এবং আমাদের দিকে আসতে লাগলো। দেখলাম সেখানে নাইম ভাইও আছে। নাইম ভাই আমাকে ইশারা দিয়ে সামলে নিতে বলল, তাই আমি মেহবুবকে বললাম, এখানে এখন যাই ঘটুক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবি। আচ্ছা। আর কিছু বলতে পারলাম না। ততক্ষণে পুলিশ আমাদের সামনে চলে এলো। এসে, এখানে ইমনকে? যেহেতু সবার সামনে আমরা অপরিচিত, আমি, কেন, কি হয়েছে? তোমাকে থানায় যেতে হবে। কেন? আমি জানি না, স্যার নিয়ে যেতে বলেছে, গেলেই দেখতে পাবে। আমি একটু সময় নিয়ে মেহবুবকে বললাম, যদি সেখানে আমাকে আটক করা হয় তাহলে যাতে 5 মিনিটের মধ্যেই যেন ছাড়া পাই, আর ওখানে সব খবর নাইম ভাই তোদের জানাবে। মেহবুবকে বলে আমি তাদের সাথে মানে পুলিশের সাথে চলে এলাম থানায়। রাস্তায় সুযোগ বুঝে আমার খবরাখবর সব মেহবুবকে দেওয়ার জন্য বললাম নাইম ভাইকে। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেলাম। আমাকে নিয়ে যাওয়া হলো এসআই এর রুমে। এসআই সাহেবকে দেখলাম। এসআই সাহেবের চেহারা বসা এবং গেস্ট চেয়ারে একটা মেয়ে বসা, কিন্তু আমার বিপরীতে তার মুখ। স্যার, নিয়ে এসেছি। তাহলে তুই সেই বখাটে? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ইফটেজিং করছিস? এসআই এর কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি আবার কখন কাকে ইফটিজিং করলাম? কিন্তু যখন চেয়ারে বসা মেয়েটি আমার দিকে ফিরল, তখনই আমি সব ঘটনা বুঝতে পারলাম। কারণ সেই মেয়েটি কলি, তার মানে কলি এসআই এর মেয়ে। তোকে আজ এমন শাস্তি দিব যে তুই আর কোনোদিন কোনো মেয়েকে ইফটেজিং করার আগে 100বার ভাববি। আমি নাইম ভাইয়ের কাছ থেকে হাত ছাড়িয়ে নিলাম এবং গিয়ে কলির পাশের চেয়ারটায় বসলাম। আমাকে এভাবে বসতে দেখে বাবা মেয়ে দুজনেই অবাক হলো। মিস্টার রহমান, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমিও কিছুদিন ধরে চাইছিলাম যে আপনার সাথে একটু দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারিনি। যাক, ভালো হলো আপনি নিজেই দেখা করার জন্য আমাকে নিয়ে এলেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার থানায় এসে আমার সাথে বেয়াদবি করছিস? এই বলেই এসআই আমার দিকে আসতে লাগলো। তখনই তার টেলিফোনে কল আসলো। রিল্যাক্স মিস্টার, রিল্যাক্স, আগে ফোনটা ধরুন। এসআই ফোনটা রিসিভ করলো। ওপাশের কথা শোনার সাথে সাথেই সে নড়ে চড়ে উঠল এবং আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো এবং আমাকে ফোনটা দিল। আমি ফোনটা নিয়ে, হ্যাঁ দোস্ত বল। আচ্ছা, সব তো ক্লিয়ার, চলে আয় তাইলে। পকেটে টাকা নেই। দূর বেটা, তুই একটা ফাউল। টাকা কই তোর? সকালে বাসায় রেখে আসছি। আমরা নিতে আসলে তো সমস্যা হবে। তুই বরং তোর শ্বশুর মশার কাছে ফোনটা দে। কাকে দেব? বেশি সাধু সাইজো না মামা, আমি কিন্তু নাইম ভাইয়ের কাছে সব শুনছি। আচ্ছা দিচ্ছি। এতক্ষণে তাদের দিকে তাকালাম। তাকিয়ে দেখি বাবা মেয়ে আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে। আমি ফোনটা শ্বশুর মশাই মানে এসআই সাহেবের কাছে ধরিয়ে দিলাম। ধরুন, আপনার সাথে কথা বলবে। ফোনটা হাতে নিল। এরপর থেকে যেন এমন ভুল আর না হয়। জি স্যার, আমি জানতাম না যে ইনি আপনার পরিচিত কেউ। শুধু পরিচিত নয়, আমার ভালো বন্ধু। আর এমন হবে না স্যার। ঠিক আছে, আর ইমনকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানেই রেখে আসুন। জি স্যার। তারপর ফোনটা কেটে গেল। ফোন রেখে এসআই সাহেব আমার দিকে তাকিয়ে, দুঃখিত স্যার। সমস্যা নেই, আর আমি আপনার ছোট, নাম ধরে ডাকলেই খুশি হব। ঠিক আছে। বাই দ্য ওয়ে,
আমাকে নিয়ে আসা হয়েছিল কেন? একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি। না, কলি কি আপনার মেয়ে? হ্যাঁ। তা কলি কি বলেছিল আমার নামে যে আমাকে উঠিয়ে নিয়ে এলেন? তেমন কিছু নয়, তুমি নাকি ওদেরকে ডিস্টার্ব করো। কথাটা শুনে আমি কলির দিকে তাকিয়ে দেখি বেচারি ভয় পাইছে। এবার আমি একটু হাসি দিলাম এবং এসআই সাহেবকে বললাম, আমি এগুলির কিছুই করিনি। আপনার মেয়ে যা বলেছে তা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে বলেছে। বাকিটা না হয় আপনি পরে তার কাছ থেকে শুনে নিন। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে গেল। তারপর নাইম ভাই আমাকে আবার ক্যাম্পাসে নামিয়ে দিয়ে গেলেন। আমাকে দেখেই শালারা দৌড়ায় আসলো। কিরে, শ্বশুর বাড়ি গেলি একলা একলা? তা বন্ধু কেমন লাগলো? আদর যত্ন করছে নাকি? দূর বেটা, ভাবতেই অবাক লাগে শেষ পর্যন্ত পুলিশের মেয়েরই প্রেমে পড়লাম। কেন, তুই গুন্ডা নাকি? তুইও তো একই দলের মানুষ। আরে ভাই, আমি ওরকম কিছু বলিনি। আচ্ছা বাদ দে, বাসায় চল। চল। তারপর সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সবাই নেমে পড়লাম কাজে। কালকের মতো আজকেও এলাকা ঘুরে ঘুরে দেখছি। এক পর্যায়ে সবাই একটা চেয়ারের সামনে বসলাম, সবাই চা খাচ্ছে। এমন সময় একটা লোক দোকানে এসে দোকানদারকে জিজ্ঞেস করলো, কেউ কি কোনো চিঠি পাঠিয়েছিল? না। আচ্ছা, তাহলে এই টাকাগুলো রাখ, তোর বকশিস, আর চিঠি এলে আমাকে জানিয়ে দিস। আমার কেমন জানি লোকটার কথায় সন্দেহ হলো, তাই আমি পেছন ফিরে লোকটার দিকে তাকালাম। লোকটা আর কেউই নয়, কালকে যার পিছু নিয়েছিলাম সেই লোকটাই। লোকটা দোকানদারের সাথে কথা বলেই হাঁটা শুরু করলো। মেহবুব, কালকে সেই লোকটা পিছু নিয়েছিলাম যে। কই? ওই তো যাচ্ছে। বিলটা দিয়েই আমরাও লোকটার পিছু নেওয়া শুরু করলাম। লোকটা হাঁটছে আর আমরা কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু নিচ্ছি। কিছু পথ হাঁটার পর লোকটা দাঁড়িয়ে গেল এবং আশেপাশে ভালো মতো দেখে নিল। আমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়লাম। হয়তো তার সন্দেহ হয়েছে। আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে আবার হাঁটা শুরু করলো। আমরাও আবার তার পিছু নেওয়া শুরু করলাম। কিছু পথ অতিক্রম করার পর সে মোবাইল বের করলো এবং কার সাথে যেন কথা বলল। কথা বলার পর হাঁটার গতি বাড়িয়ে দিল। এক পর্যায়ে দৌড়াতে শুরু করলো। আমরাও তাকে ধাওয়া করা শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা চালের গোডাউনের ভেতর ঢুকলো। আমরা আমাদের অফিসিয়াল রিভলভার বের করে সবাই মিলে গোডাউনের ভিতরে ঢুকলাম। প্রথমে আমি আর মেহবুব, তারপর সাকিব আর সাইমন। গোডাউনে ঢোকার সাথে সাথেই আমাদের উপর কারা যেন গুলি চালাতে শুরু করলো। তাদেরকে লক্ষ্য করে আমরা গুলি চালানো শুরু করলাম। বেশ কয়েকজনকেই আমরা শেষ করলাম। এখন আর কেউ আমাদের উপর গুলি করছে না, মানে সবাইকে শেষ করে ফেলেছি। কিন্তু যার পিছু নিয়েছিলাম তাকে পেলাম না। সবাই যেন খুঁজে সেই লোকটাকে দেখছিলাম। তখনই পাশের ছোট একটা রুম থেকে কিছু পড়ার আওয়াজ পেলাম। রুমে ঢুকেই দেখি সেই লোকটা ওর সাথে অনেকগুলো ড্রাগস। লোকটাকে ধরলাম এবং ড্রাগসগুলি ওখানেই রেখে পুলিশকে কল দিয়ে আসতে বলে লোকটাকে নিয়ে আমরা সেখান থেকে চলে গেলাম এবং একটা পুরনো বাড়িতে হাত পা মুখ বেঁধে আটকে রাখলাম, যাতে ওর কাছ থেকে আমরা আরও ইনফরমেশন বের করতে পারি। তারপর আমরা বাসায় চলে এলাম। এসে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে সবাই ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির কাছে এসে দেখি কলি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমাদের দিকে আসতে শুরু করলো। দেখ দেখ দোস্ত, ভাবি তো এইদিকে আসতেছে। কলি আমার সামনে এলো। ভালো আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু আপনি ভালো আছেন তো নাকি? মানে? না, আজকে এত ভালো ব্যবহার করছেন, কাহিনী কি? আসলে ওই দিন আপনি চলে আসার পর বাবা আমাকে অনেক বোঝালো। তার মানে আপনার বাবা বোঝালো, তাই এত ভালো ব্যবহার করছেন? নাহলে আবার আগের মতো খারাপ ব্যবহার করতেন? না না, আসলে আমিও আমার ভুল বুঝতে পেরেছি। ভালো, এরপর থেকে এমনটা আর কারোর সাথে দয়া করে করবেন না। মেয়েদের শান্ত থাকলে ভালো লাগে, উচ্ছৃঙ্খলে নয়। ব্লা 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 ব্লা। আরও জ্ঞান ঝাড়লাম ওর উপর। আমার কথা শেষ। জি, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? জি অবশ্যই। কলি আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমরা হ্যান্ডশেক করলাম। আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। ওখান থেকে চলে আসার পর, ওরে শালা, ভাবির উপর কি জ্ঞানী না ছাড়লি।
হ্যাঁ, তোর জ্ঞানে জ্ঞানী হয়ে ভাবি তোর সাথে বন্ধুত্ব করে ফেললো। দেখতে হবে না আমি কি জিনিস। হয় হয়, তুমি তো পুরাই চাইনিজ মাল, শুধু দেখাও আর দেখাও, ভিতরে পুরাই ফাঁকা। ও, আমি কিন্তু তোদের সিনিয়র, একটু সম্মান ভিক্ষা দে আমারে ভাই। সিনিয়র তোর পকেটে রাখার আমি, নাইলে মুখে কচু পাতা দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা চল। তারপর সবাই ক্লাসের দিকে গেলাম, কিন্তু ক্লাসে গিয়ে দেখি জ্ঞানজাম চলছে। কাহিনীটা বোঝার জন্য আর একটু ভিতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি দুই দল ছেলের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। আমরা দাঁড়িয়ে শুনতে লাগলাম। তুই টাকা নিছস কিন্তু আমার মাল দিতে পারবি না, এত বড় সাহস তোর হইল কোত্থেকে? তোকে বলছি এখন দিতে পারবো না, কিন্তু পরে দিব। কালকে থেকে ভাইয়ের কোনো খোঁজ খবর পাইতেছি না। তোর ভাইয়ের খোঁজ নিয়ে আমি করুম কি? আমার মাল চাই প্যাস। ভাই দেখ, আমাকে শফিক ভাই মাল সাপ্লাই দেয়, এখন কালকে রাত থেকে তার কোনো খোঁজ পাই না, তার মোবাইলও বন্ধ। আমি ওটা কিছু জানি না, আমি সকালে নেশা পাই নাই, আমার মাথা এখন ঠিক নাই। সন্ধ্যার মধ্যে যদি মাল না পাই তাইলে কিন্তু তোর আমি দেখা নিব। তারপর সবাই যে যার জায়গায় চলে গেলাম। তার মানে এখানে এতক্ষণ ড্রাগসের আদান প্রদান নিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু শফিকটা কে সেটা আগে খুঁজে বের করতে হবে। এই শফিকই ইউনিভার্সিটিতে ড্রাগসের সাপ্লাই দেয়। আমরা চুপচাপ ক্লাসে বসে গেলাম। খানিক পরেই ক্লাস আরম্ভ হলো। কয়েকটি ক্লাস করে সবাই ক্যান্টিনে চলে আসলাম নাস্তা করার জন্য। সবাই বসে নাস্তা করছিলাম আর কথা বলছিলাম। তখনই দেখি কলি ও তার বান্ধবীরা ক্যান্টিনে ঢুকল। কলি নাস্তা নিয়ে টেবিলে বসার সময় ইমনকে দেখে। দোস্ত তোরা একটু বস, আমি আসছি। কি রে, কই যাস? আসতেছি। হাই। আরে ভাব, শালার মুখটা আমি চেপে ধরলাম, নইলে আজকে মান সম্মান সব খাইতো। হাই। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ অবশ্যই। সাইমন আমার পাশ থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসে। কিন্তু এখানে বসতে হবে আমার পাশে। কলি একটু হাসি দিয়ে আমার পাশে বসলো। তোমার ফ্রেন্ডসটা তো ওইদিকে বসা, তাহলে এখানে কেন? কেন, তুমিও তো বন্ধু। বাহ, আপনি থেকে ডিরেক্ট এখন তুমি। বন্ধু যেহেতু হয়েছো তাহলে তুমি থাকতে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই। তারপর সবার সাথে কলির পরিচয় করিয়ে দিলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর, আচ্ছা আমরা যাই তাহলে, আমাদের একটা কাজ আছে। এই চল। শোনো, বিকালে ফ্রি আছো? কেন? এমনি আছো? তুই যে সময় বলবে মেঘ সেই সময় ফ্রি। তোমার নাম্বারটা দাও তো। নাম্বার? কেন, দিলে সমস্যা নাকি? না, নাও। 018792677757। আচ্ছা, কল দিব। ওকে। তারপর সবাই ক্যান্টিন থেকে চলে এলাম বাসায় যাওয়ার রাস্তায়। মাইয়া আমাকে ভাইয়াটাকে আমাকে আপনি আপনি বলে, আর ইমনকে তুমি। আবার নাম্বারও নিয়েছে, বিকালে দেখাও করবে নাকি? এটাকেই বলে ভালোবাসা। দেখতে হবে না, তোদের ভাবি বলে কথা। সবাই বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে গেলাম সেই জঙ্গলের পরিত্যক্ত বাড়িটায়, যেখানে লোকটাকে আটকে রেখেছিলাম আমি। পৌঁছে দেখি লোকটা এখন বেহুশ হয়ে আছে। মেহবুব লোকটার মুখে পানির ঝাপটা দিল। ধীরে ধীরে তার জ্ঞান ফিরল। আমি একটা চেয়ার নিয়ে তার সামনে বসলাম। লোকটা চোখ মেলে আমাদের দেখে ভয় পেল। একটু পিছনে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত পা বাঁধা, তাই আর পারল না। ভাই আপনারা কে? মানুষ। আমি কি করেছি ভাই? আমি তো আপনাদের চিনিও না। তাহলে আমার সাথীদের মেরে ফেলেছেন কেন? এবং আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছেন কেন? তুই কি করিসনি? মানে কি বোঝাতে যাচ্ছিস? তুই নিষ্পাপ, কোনো অন্যায় করিসনি? না মানে আপনাদের সাথে তো কিছু করিনি। আমাদের সাথে কিছু না করলেও অন্যান্য নিরীহ মানুষকে তো ছাড়িসনি, আর সেই মানুষগুলোর পক্ষ থেকে তোর খেদমত করার জন্যই আমরা এসেছি। আচ্ছা মেহবুব, ওর হাতের বাঁধনটা খুলে দে তো। মেহবুব খুলে দিল। এখন বল, তোর নাম কি, আর তোদের এই ব্যবসার গডফাদারটা কে? আমার নাম শফিক। তার মানে সকালে ছেলেগুলি যে সাপ্লাইয়ের কথা বলেছিল সেই এই শফিক। এবার বল তোদের বাপকে।
জানি না। সাকিব আর সাইমন পাশে পড়ে থাকা গাছের টুকরো দিয়ে এলো পাথারি মারা শুরু করে দিল। ভাই ভাই সত্যি বলছি আমি জানি না ভাই ভাই। এই তোরা একটু থাম। আচ্ছা মানলাম তুই কিছু জানিস না, তাহলে তোদের এই ব্যবসা চলতো কিভাবে? ভাই পানি খাবো। সাকিব পানি দিল। পানি খাওয়ার পর এবার বল। ভাই আমাদের বসকে আমরা কেউই দেখিনি। শালা মিথ্যা বলতেছে বলেই সাকিব দিল এক লাথি। ভাই ভাই সত্যি বলছি। তাহলে তোরা কিংবা সে তোদের সাথে যোগাযোগ করতো কিভাবে? চিঠির মাধ্যমে। রহিম ভাইয়ের কাছে চিঠি আসতো, সেই চিঠিতে সব কিছু মানে কি কি করতে হবে তা লেখা থাকতো। আর ড্রাগস পেতি কোথায়? কুরিয়ারের মাধ্যমে আসতো। কুরিয়ার বয় কি প্রতিবার একজনই আসতো? না, দুজনের চেহারার বিবরণ দে। শফিককে। আর মেহবুব, তুই স্কেচটা তৈরি করে ফেল। মেহবুব ছবি আঁকতে শুরু করলো। মেহবুব আবার একজন চিত্রশিল্পী। কিছুক্ষণ পর স্কেচ তৈরি হয়ে গেল। আমি কুরিয়ার সার্ভিসের নাম জেনে শফিককে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে ফেললাম। শফিককে ওখানেই রেখে আমরা সেই কুরিয়ার সার্ভিসের অফিসে গেলাম। গিয়ে ম্যানেজারের কাছে গিয়ে সব স্টাফদের আমার সামনে আনতে বললাম। সবাই আসলো, কিন্তু ছবির সাথে কারো চেহারার মিল পাচ্ছিলাম না। তারপর মেহবুব ম্যানেজারকে ছবি দুটো দেখালো। এই ছবিগুলো দেখেন তো, এরা কি? এরা আপনার কাছে জব করে? না স্যার। কি বলেন? এরা তো আপনার কোম্পানির হয়েই ডেলিভারি দেয়। তা কিভাবে হয় স্যার? এদের তো কখনো দেখি নাই। এরা তো এখানে জবও করে না। আচ্ছা, নেক্সটে যদি এদের কাউকে কোনো স্থানে দেখে থাকেন তাহলে আমাদেরকে প্লিজ ইনফর্ম করবেন। এই নিন আমার কার্ড। জি স্যার। এরপর আমরা বাইরে চলে আসলাম। ওই শফিক, শালা মিথ্যা বলছে। এখন গিয়ে 3rd ডিগ্রি দিলেই সব বলে দিবে। এখন না, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এখন আর ওকে কিছু জিজ্ঞেস করা যাবে না। যা করার কালকে করা হবে। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে মোবাইলটা বের করে দেখি 54টা মিসড কল, তাও আবার একটা অপরিচিত নাম্বার থেকে। তাই ব্যাক করলাম। কল দেওয়ার সাথে সাথেই পিক করা হলো। কোনো কথা বলছেন না? হ্যালো, কে বলছেন? কোনো কথা নেই। আজব তো, আপনি কথা বলছেন না কেন? আমি ফোন রাখছি। এতগুলো ফোন দিলাম, ফোন ধরেননি কেন? আমি একটু ব্যস্ত ছিলাম আর আমার ফোন সাইলেন্ট ছিল। আপনি কে? ও মা, আমি কলি। ও তুমি, কেন কল দিয়েছিলে? আজকে বিকালে আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না? ও সরি, আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে ভার্সিটি যাবে? হ্যাঁ। কি করো এখন? এইমাত্র বাসায় এলাম, এখন ফ্রেশ হতে যাব, পরে কথা হবে, বাই। আচ্ছা। ফোনটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে কিছুক্ষণ আলোচনা করে যে যার রুমে ঘুমোতে গেলাম। সকালে প্রতিদিনের মতো উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে সবাই একটু তাড়াতাড়ি এলাম। এসে সবাই ক্যাম্পাসটা পর্যবেক্ষণ করতে লাগলাম। সবাই হাঁটছে, তখনই পেছন থেকে কেউ আমাকে ডাক দিল। পিছনে ফিরে দেখি কলি। হ্যালো ভাইয়ারা, কেমন আছেন? হ্যাঁ ভালো, চলো। কোথায়? আমার সাথে। কেন? কালকে বিকালে আমার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওনি, এখন যাবে। কালকে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ বোন, কালকে আমরা একটু জরুরি কাজে গিয়েছিলাম। তাহলে চলো এখন। এখন না, পরে। দেখছেন ভাইয়া, এখনো যেতে চাচ্ছে না। যাস শালা, দেখ বোন কত করে বলছে। কিন্তু আরে তুই যা তো, এদিকে আমরা আছি। কি আর করার। বন্ধুদের বিদায় দিয়ে আমি জিপে উঠলাম, কিন্তু কলি দাঁড়িয়ে আছে। কি হলো, গাড়িতে উঠছো? না, আমরা রিক্সায় যাব। গাড়িতে কেন নয়? আমার রিক্সায় যেতে ইচ্ছা করছে। আচ্ছা চলো। তারপর কলি একটা রিক্সা ডাক দিল। কলি উঠে বসলো, কিন্তু আমার কেমন জানি লাগছে, কারণ এর আগে আমি কখনো রিক্সায় কোনো মেয়ের সাথে উঠিনি। আমি দাঁড়িয়ে আছি। কি হলো, ওঠো। হ্যাঁ হ্যাঁ উঠছি। আমিও রিক্সায় উঠে বসলাম, কিন্তু কলির শরীর আমার সাথে লেগে আছে। আমার একটু কেমন কেমন লাগছে, তাই আমি একটু সাইডে চেপে বসলাম। কি হলো, এভাবে ওদিকে চেপে বসে আছো কেন? পড়ে যাবে তো। না ঠিক আছে বলেই কলি আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসালো। রিক্সা চলছে, দুজন দুজনের গায়ের সাথে ধাক্কা খাচ্ছি।
কারো মুখে কোনো কথা নেই। এক অদ্ভুত রকমের ফিলিংস কাজ করছে দুজনের মধ্যে। এর আগে এরকম কোনোদিন অনুভব করিনি। কিছুক্ষণ পর আমরা একটা পার্কের সামনে পৌঁছালাম। বলেই কলি আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসালো। রিক্সা চলছে, দুজন দুজনার গায়ের সাথে ধাক্কা খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। এরকম অদ্ভুত ফিলিংস কাজ করছে দুজনের মধ্যে। এর আগে এরকম কোনো দিন অনুভব করিনি। কিছুক্ষণ পর আমরা একটা পার্কের সামনে পৌঁছালাম। কলি রিক্সা থেকে নামলো, আমিও নেমে ভাড়াটা মেটালাম। চলো। আমরা এখানে কেন আসলাম? প্রেম করতে? মানে এমনিতেই ঘুরতে আসলাম। আচ্ছা চলো ওই দিকটা যাই, ওই দিকটা ফাঁকা আছে। চলো। খালি জায়গায় গেলাম। সেখানের একটা বেঞ্চিতে বসলাম আমরা। হঠাৎ পাশের ঝোপের দিকে চোখ গেল। তাকিয়ে দেখি দুজন প্রেমিক প্রেমিকা রোমান্স করছে। এটা দেখার পর কলি আমার দিকে তাকালো। আমরা দুজনেই প্রচণ্ড লজ্জা পেলাম এবং সেখান থেকে উঠে গিয়ে লেকের পাড়ে হাঁটা শুরু করলাম। জানোই মন, আমার মা সেই ছোটবেলাতেই মারা যায়। তখন আমি মাত্র ক্লাস 2তে পড়ি। তারপর বাবাই আমাকে বড় করেছে। আমার কথা চিন্তা করে বাবা আর দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু তার চাকরির কারণে আমাকেও তেমন একটা সময় দিতে পারেনি। বলা যায় আমি একাই বড় হয়েছি। মা না থাকায় বাবাও আমার ইচ্ছেগুলো পূরণ করে। তাই হয়তো আমি একটু জেদি স্বভাবের। যেদিন থানায় তোমার কথা বলেছিল, সারাদিন ভাবনা চিন্তা করি এবং নিজের ভুল বুঝতে পারি। কথাগুলি ভাবতে ভাবতে তোমাকে নিয়েও ভেবে ভেবে রাত পার করে দিই। এখন সবসময় শুধু ভাবনাই আমার মাথায় গ্রাস করে খাচ্ছে। কলি অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছে। তার চোখে হালকা পানির আভা দেখা যাচ্ছে। এবার সে তার ব্যাগ থেকে একটা গোলাপ বের করে আবার সামনে ধরল। কলি আবার বলতে শুরু করলো, এটাকে তুমি কি বলবে জানি না, কিন্তু আমার মন বলছে এটা ভালোবাসা। কলি আমার দিকে ফুল বাড়িয়ে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি তার হালকা ভেজা চোখের দিকে, যে চোখই তার অনুভূতিগুলো জানান দিচ্ছে। আমার কোনো সারা শব্দ না পেয়ে কলি আবারও বলল, হ্যাঁ ইমন, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো? আমি কে, কিংবা কি আমার পরিচয়? না জেনে কিভাবে আমাকে ভালোবাসতে পারলে? আমি যদি তোমার যোগ্য না হই তখন কি করবে? ভালোবাসা কোনোদিন যোগ্যতা দিয়ে হয় না। আর তোমার পরিচয় যাই থাকুক না কেন, আমি তোমাকেই ভালোবাসি। কলি এখনো আমার দিকে ফুল বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি ফুলটা না নিয়ে সোজা তাকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি আমিও। তারপর আরো কিছুক্ষণ ঘুরে কলিকে তার বাসায় নামিয়ে দিলাম। কিরে, তোরা কই? ক্যাম্পাসে দোস্ত। আচ্ছা, আমিও আসছি। তারপর ক্যাম্পাসের দিকে গেলাম। কিরে, কি খবর? খবর তো তোর কাছে। কিরে, কিছু হলো? কেমন হলো ঘোরাফেরা? দোস্ত, সেই একটা খুশির খবর আছে। কি? কলি কিন্তু এখন থেকে তোদের ভাবি। কলিকে তো এমনিতেই আমরা ভাবি মানি, কিন্তু আজকে থেকে বেশি মানবি। মামা, কাহিনী কি? আজকে এত উঠতেছ কেন? আজকে কলি মেয়ে হয়ে আমাকে আগেই প্রপোজ করেছে। কথাটা বলার সাথে সাথেই শালারা সবাই একসাথে আনন্দে চিৎকার করে উঠল। সত্যি? হয় ভাই। চল তাহলে। কোথায়? রেস্টুরেন্টে। কেন? বুঝো না প্রেমিক মানুষ। এখন আমাদের টিপ দিবি তুই? আচ্ছা চল। ভাবিকেও কল দিয়ে আসতে বল। একটু আগেই তো ওকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, এখন আবার? তো কি হয়েছে? আমরা সেলিব্রেশন করব ভাবিকে বাদ দিয়ে, তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে। তারপর কলিকে ফোন দিয়ে বাসার সামনে দাঁড়াতে বললাম। এখন? হ্যাঁ, একটু কাজ আছে। আচ্ছা তাড়াতাড়ি আসো, খুব ক্ষুধা লাগছে। তুমি দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। আজকে সবার সাথে লাঞ্চ করব। আচ্ছা জলদি আসো। কলির সাথে কথা বলে সবাই জিপে উঠলাম। আমি ড্রাইভারের সিটে। মেহবুব এসে আমার পাশে বসলো। এই তুই এখানে কেন বসছিস? তো কোথায় বসবো? পেছনে যা। পেছনে কেন? আগে তো এখানেই বসতাম। আগে তোর ভাবি ছিল না, এখন তোর ভাবি আছে, এখানে কলি বসবে। বুঝছি ভাই, বুঝছি। সারা দুনিয়ায় স্বার্থপর। বউ পায়ে বন্ধুকে ভুইলা গেলি। কি করবো ভাই, তোর ভাবি বলে কথা।
মেহবুব পিছনে গিয়ে বসলো। তারপর কলির বাসার সামনে গেলাম এবং ওকে পিক করে সোজা রেস্টুরেন্টে চলে এলাম। তা সবাই একসাথে? আর বলিয়েন না ভাই, আপনাদের নতুন প্রেম, একটু সেলিব্রেশন তো দরকার, তাই না? মেহবুব ভাবি ডাকায় কলি একটু লজ্জা পেল। জানেন ভাবি, ইমন কিন্তু আপনাকে সেই দেখার পরই আপনার প্রেমে ডুব খাচ্ছিল, কিন্তু বেচারা মেয়েদের থেকে একটু অ্যালার্জি, তাই বলতে পারেনি। সাইমনের কথা শুনে কলি আমার দিকে তাকালো। ও তাহলে তাহলে এত দূর, কিন্তু আমি জানতেই পারলাম না। সরি। তারপর সবাই একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর কলির বাসার সামনে তাকে নামিয়ে দিলাম। যাওয়ার সময় সাবধানে যেও, আর বাসায় পৌঁছে ফোন দিও। তারপর সবাই ওখান থেকে চলে গেলাম সেই পুরনো ভাঙা বাড়িটায়, যেখানে শফিককে বন্দি করে রেখেছিলাম। গিয়ে দেখি এখন ঘুমোচ্ছে। সাকিব গিয়ে পানি মেরে ঘুম থেকে তুলল এবং হাত পায়ের বাঁধন খুলে দিল। কিছু খাবার দিল খেতে। শফিককে সেই কালকে থেকে আটকে রেখেছি, এখনো পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি। তাই সে খাবার পেয়েই তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করার কিছুক্ষণ পর একটা লাঠি নিয়ে ওর সামনে গেলাম। কিরে, এখন কেমন লাগছে? চল তোর আরেকটু খাতিরদারি করি বলেই দিলাম উড়ুর ওপর একটা বাড়ি। ভাই ভাই ভাই, মারছেন কেন ভাই? মারাচ্ছে কোথায়? কালকে যে আমাদের ভুল তথ্য দিয়েছিলি তাই ও তোর খাতিরদারি করাচ্ছে। না ভাই, আমি সত্যি বলছিলাম। তাহলে সেই কুরিয়ার সার্ভিসের ম্যানেজার বলল যে তোর বলা লোকগুলো নাকি সেখানে চাকরি করে না। ভাই আমি সত্যি বলছি, ওই দুজনই আমাকে মাল দিয়ে যেত। আচ্ছা, তোর চিঠি কখন আসার কথা ছিল? সন্ধ্যায় ভাই। এবার যদি তোর দেওয়া তথ্য ভুল হয় তাহলে তোকে আমি জাহান্নাম দেখিয়ে ছাড়ব। সত্যি ভাই, এই যে কসম। এরপর মেহবুব শফিককে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে রাখলো এবং আমরা সবাই সেই চায়ের দোকানে চলে গেলাম। প্রায় 1 ঘন্টা হতে চললো আমরা এখানে বসে আছি, কিন্তু চিঠি আসার কোনো নাম গন্ধই নেই। আমরা চা খাচ্ছিলাম, হঠাৎ একটা লোককে দেখলাম। এটা তো আমাদের ভার্সিটির ইংরেজি ফ্যাকাল্টি পিয়ন। সে আমাদের চিনতে পারেনি, কিন্তু আমি ঠিকই চিনেছি। তার মানে এই চিঠি আমাদের পিয়নই দেয় এবং সেও এই অপরাধের সাথে জড়িত। আমরা দূরেই দাঁড়িয়ে রইলাম। পিয়ন গিয়ে যেই দোকানদারকে চিঠিটা দিতে যাবে তখনই মেহবুব পেছন থেকে তার কাঁধে হাত দিল। পিয়ন চিনতে পারল না। কে ভাই? তোর জম ভাই। আপনি কে? শফিকের বাপ। কোন শফিক? ওই যে তোর সাথে ধান্দা করে সেই শফিক। এবার পিয়ন বুঝতে পারল। বুঝতে পেরেই মেহবুবকে ধাক্কা মেরে দৌড় দিল। আমরাও পেছন পেছন ধাওয়া করতে শুরু করলাম। এক পর্যায়ে সামনে হাইওয়ে চলে আসে। পিয়ন আমাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে রাস্তা পার হতে যাচ্ছিল, তখনই একটা ট্রাক আসলো এবং পিয়নের ওপর দিয়ে চলে গেল। আমরা দৌড়ে তার কাছে গেলাম। সাইমন অ্যাম্বুলেন্সে কল দিল। এদিকে পিয়নের কাছে এসে দেখি অবস্থা খারাপ। জীবনে তো অনেক পাপই করছিস, এখন মৃত্যুসজ্জায় এসে অন্তত সত্যি কথা বল, কিছু পাপ কমিয়ে যা। এই সবের পেছনে কে? আমাদের ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের। আর কিছু বলতে পারল না। তার আগেই তার দেহটা নিথর হয়ে গেল। হাত দিয়ে দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। বুলশিট, শেষ পর্যন্ত জানতেই পারলাম না। দেখ তো চিঠিটায় কি আছে। চিঠিটা বের করে দেখি, সেখানে লেখা ডেলিভারি পরে হবে, আগে এসআই এর মেয়েকে শেষ করে দে আজকের মধ্যে। আমি 2 জন লোক পাঠিয়েছি, ওরা না পারলে তুই করিস কাজটা। ওহ শিট, তার মানে ভাবির উপর এখন খুব বিপদ। হ্যাঁ, আর এই সব কিছু করাচ্ছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের কেউ। পিয়নের লাশটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে কলির বাবাকে ফোন দিলাম। মিস্টার রহমান বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমাদের চিনবেন না, যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। আপনার মেয়ের এখন খুব বিপদ, তাকে মারার জন্য লোক লাগানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিন এবং তার সাথে পুলিশ গার্ড দিন। আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তাই করুন। আর কলিকে একা কোথাও বেরোতে দেবেন না। হ্যাঁ হ্যাঁ। ফোনটা রাখলাম। একটু পর আবার ফোন আসলো। দেখি এটা কলির নাম্বার। কি খবর? খবর তোমার কাছেই রাখো। আগে বলো, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কেন, রাগ হচ্ছে বুঝি? ঠিক
তা না, তবুও। একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। ও, তা তোমার পাশে এত শব্দ কেন? কোথায় তুমি? রাত 8:30 বাজে আর তুমি এখনো বাইরে? বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। অনেক আড্ডা হয়েছে, এবার বাসায় যাও। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমাকে কল দাও। যথা আজ্ঞা মহারানী। এখন তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলিকে কল দিয়ে ডিনার করতে বললাম এবং আমরাও ডিনার করলাম। ডিনারের পর কলি আবার কল দিল। ডিনার হয়েছে? এই তো মাত্র করলাম। তোমার হয়েছে? হ্যাঁ সাহেব, হয়েছে। তা কি করো? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। তুমি? শুয়ে আছি। আরো অনেক কথা বললাম। পাখি, সবসময় সাবধানে থাকবে। তোমার কিন্তু অনেক বিপদ। আর কোনো সমস্যা হলে কিংবা কাউকে সন্দেহ হলে আগে আমাকে জানাবে, কেমন? আমার আবার কিসের বিপদ? ও তুমি বুঝবে না। আর ঘর থেকে বের হবে না। কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। ইমন, কি হয়েছে? তোমার কথা শোনার পর একা একা ঘুমোতে ভয় করছে। তুমি তাড়াতাড়ি আসো। চুপ, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। প্লিজ একটু সিরিয়াস হও। তোমার কিছু হলে আমার কি হবে? ওরে আমার সাহেব রে, কত ভালোবাসে আমাকে। প্লিজ, সবসময় দুষ্টুমি ভালো লাগে না। আচ্ছা, আমি সিরিয়াস হলাম। এবার খুশি তো? হ্যাঁ, আর কালকে সকালে ভার্সিটিতে যাওয়ার সময় আমাকে ফোন দিও। আমি তোমাকে পিক করে নিয়ে যাব। আচ্ছা। তারপর আর একটু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে তৈরি হয়ে নিলাম এবং কলিকে ফোন দিলাম। তৈরি হয়েছে পাখি? হ্যাঁ, আর একটু বাকি। আচ্ছা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি আসছি। আচ্ছা। কলির সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম ওদের বাসার উদ্দেশ্যে। সেখান থেকে কলিকে পিক করে সবাই ভার্সিটিতে যাব। কিছুক্ষণের মধ্যেই ওদের বাসার সামনে পৌঁছে গেলাম। কালকে ফোন দিয়ে বলার পর ভালোই সিকিউরিটির ব্যবস্থা করেছে দেখি শ্বশুরমশাই। বাসার সামনে বসে কলিকে ফোন দিলাম। একটু পর ও রাগ করতে করতে বাইরে এলো, সাথে ওর বাবা ও আরো দুজন পুলিশ। মা, তুই আমার কথা শোন। না বাবা, এখন ভার্সিটিতেও কি গিয়ে গার্ড নিয়ে যেতে হবে নাকি? আমি পারবো না। দেখ মা, তোর এখন খুব বিপদ। থাক বিপদ, তবুও গার্ড নিয়ে ভার্সিটিতে যেতে পারবো না আমি। ওদের কথা শুনে আমি তাদের কাছে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি ইমন না? জি আঙ্কেল। আর কালকে আমি আপনাকে ফোন দিয়ে বলেছিলাম আপনাকে পরে সব খুলে বলবো। আর কলি আমার সাথে থাকলে কোনো গার্ড লাগবে না। আঙ্কেল কিছু ভাবলো। কলিকে নিয়ে গাড়িতে উঠলাম। কেমন আছেন ভাবি? ভালো ভাইয়া, আপনারা? ভালো। তুমি বাবাকে কালকে ফোন দিয়ে কি বলেছিলে? পরে বলবো তোমাকে। আচ্ছা। তারপর সবাই ভার্সিটিতে এলাম। আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, এই ক্লাসটা করেই আমরা ঘুরতে যাব। আচ্ছা মেহবুব, তোরা এদিকটা দেখ, আমি আসছি। ঠিক আছে, চলো। কোথায়? কেন, তোমার ক্লাস আছে না? হ্যাঁ, তুমি যাচ্ছ কোথায়? তোমার সাথে ক্লাসে যাব। কেন? তোমার সেফটির জন্য। কেন, আমাকে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে নাকি? ধুর, না, আরো মজা হবে। চলো তাহলে। এরপর আমি কলির সাথে তাদের ক্লাসে গেলাম এবং একসাথে বসলাম। ক্লাস শেষে আমি আর কলি বের হয়ে মেহবুবদের ফোন দিলাম। ওরাও আসলো। সবাই একসাথে ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলাম। গেটের দিকে তাকিয়ে দেখি একটা বাইকে দুইজন মাস্ক পরা লোক ক্যাম্পাসে ঢুকছে। কিন্তু এই গরমে কেউ মাস্ক পরবে কেন? আমার কাছে সন্দেহ হলো। একটু পর বাইক থেকে একজন নামলো এবং আমার দিকেই আসছিল। লোকটা তার পিছনের দিকে হাত দিয়ে পিস্তল বের করলো এবং কলির দিকে তাক করলো। কলি আমার দিকে মুখ করে বসা আর লোকটা কলির পিছনে দূরে দাঁড়ানো। লোকটা পিস্তল লোড করতেছে, তখনই আমি আমার কোমর থেকে রিভলভারটা বের করেই ততক্ষণে টাচ করে আমি শ্যুট করলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কলিও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভার্সিটির পুরো চোখ এখন আমাদের দিকে। লোকটা গুলি খেয়ে মাটিতে পড়ে রইল। অন্যজন সাথে সাথেই বাইক নিয়ে পালালো। মেহবুবরা দৌড়ে গাড়ি নিয়ে চলে গেল সেই বাইকওয়ালার পিছনে। আমি কলিকে জড়িয়ে ধরে, কিছু হয়নি, তুমি ঠিক আছো তো বাকি? কলি কোনো কথা বলছে না। আমি কলিকে ভালো মতো দেখলাম, না, কলির কিচ্ছু হয়নি।
তারপর গেলাম লোকটার কাছে, গিয়ে মাস্কটা খুলে দেখি শফিক যে দুটোর বর্ণনা দিয়েছিল তাদের মধ্যে একজন। তাড়াতাড়ি নার্ভ চেক করলাম বেঁচে আছে কিনা, কিন্তু না, স্পট ডেথ হয়ে গিয়েছে। চারিদিকে তাকিয়ে দেখি সবাই ভয় পেয়েছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। কোলের দিকে তাকিয়ে দেখি ও এখনও ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে আছে। আমি আবার কোলের কাছে গেলাম। পাখি, তুমি ঠিক আছো তো? কোনো কথা নেই, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় নেই, কিছু হয়নি। কলি কোনো কথা বলছে না, শুধু ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কলিকে আমার বাহু ডোরে জড়িয়ে ধরলাম। আশেপাশে ভিড় জমে আছে। একটু পরই কলি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি হয়েছে পাখি? আর তোমার কাছে এই অস্ত্র এলো কেমনে? সব বলবো তোমাকে, আগে তুমি শান্ত হও একটু, বলে ওর হাতটা ধরলাম। কলি ওর হাতটা ছাড়িয়ে নিয়ে, আগে বলো তোমার কাছে এই অস্ত্রগুলো এলো কি করে? ততক্ষণে পুলিশও চলে এলো ভার্সিটিতে। ভার্সিটির কিছু দূরেই পুলিশ স্টেশন, তাই পুলিশ আসতে বেশি সময় লাগলো না। পুলিশ এসে কিছু লাশের কাছে গেল এবং কলির বাবা মানে এসআই রহমান আমাদের কাছে এলো। কলির বাবা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কারণ তখনও রিভলভারটা আমার হাতে। এগুলো কি এমন? কিছুক্ষণ আগে বাইকে দুজন মাস্ক পরা লোক এসেছিল এবং একজন নেমে আমার পাখিকে শ্যুট করতে যাচ্ছিল। তার আগেই আমি খেল খতম করে দিয়েছি। কিন্তু তোমার হাতে অস্ত্র কেন? ততক্ষণে মেহবুবরাও চলে এলো। না দোস্ত, ওই শালারে ধরতে পারিনি। বুলশেট, ওইটাকে ধরতে পারলেই আসলটার কাছে যাওয়া যেত। আর যেটাকে শ্যুট করলাম সেটা শফিকের বর্ণনা দেওয়া দুজনেরই মধ্যে একজন। তার মানে ওই বাইকারটা অন্যজন ছিল? হ্যাঁ। আমি এতক্ষণ তাদের কথাই শুনছিলাম। আমি জানি না তোমরা কিসের কথা বলছো, কিন্তু আইন হাতে তোলার অপরাধে ইমন তোমাকে গ্রেফতার করা হলো। অফিসার, আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে গ্রেফতার করছেন আপনি জানেন? আইনের চোখে ইমন খুনি, তাই তাকে গ্রেফতার করা হলো। আমি কলির দিকে তাকালাম, দেখি কলি আমার দিকে তাকিয়ে কান্না করছে। পুলিশ আমার হাত থেকে যখন রিভলভারটা নেবে এবং হ্যান্ডকাপ পরাবে তখন আঙ্কেল কার্ডটা হাতে নিয়ে দেখলেন এবং দেখার সাথে সাথেই আমাকে স্যালুট দিলেন। তার সাথে বাকি পুলিশটাও আমাকে স্যালুট দিলেন। আঙ্কেলের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, সেও অবাক হয়ে গিয়েছে। সবাই স্যালুট দেওয়ার সাথে সাথেই কলি দৌড়ে এসে আমাকে তার বাবার সামনেই জড়িয়ে ধরল, আরও জোরে কান্না করতে লাগলো। এটা দেখে আঙ্কেল একটু হাসি দিলেন এবং লাশের কাছে চলে গেলেন। কিছুই হয়নি পাখি, তুমি কান্না করছো কেন? আমি মনে করেছি তুমিও মনে হয় তাদের মধ্যে একজন। না পাখি, কিছুই হয়নি, থাক আর কান্না করো না, চলো আজকে সারাদিন আমরা ঘুরবো। তারপর কলির কান্নাটা ধীরে ধীরে একটু কমলো। আমি আঙ্কেলের কাছে গেলাম, গিয়ে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলাম। আর মেহবুবদের সব কিছু বুঝিয়ে দিয়ে বললাম, কালকে থেকে কিন্তু আমরা অফিস জয়েন করব, কারণ এখন সবাই আমাদের আসল পরিচয় জেনে গিয়েছে। এবং আমি কলির কাছে চলে এলাম, কিন্তু আমার মাথায় একটা চিন্তা কাজ করছে যে ওরা কলিকে কেন মারতে চায়। একবার ভাবছি কলিকে জিজ্ঞেস করব, আবার ভাবছি ও হয়তো এ ব্যাপারে কিছু জানে না। তার উপর আজকে ও মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে, তার চেয়ে বরং কালকে আঙ্কেলকে জিজ্ঞেস করব। আমি কলিকে নিয়ে সেখান থেকে চলে এলাম এবং আমরা নদীর পাড়ে আসলাম। কলিকে জিপ থেকে নামিয়ে জিপের সামনের উপরের অংশটায় বসালাম, 2 হাত গালে দিয়ে। পাখি এখনো কান্নার ভাব কাটেনি, কান্না করে চোখ নাক লাল করে ফেলেছে। কান্নার ফলে ওর মুখটা আরও মায়াবী লাগছে। বর্ষায় বৃষ্টি হওয়ার পর যেমন প্রকৃতি তার স্নিগ্ধতাকে প্রচণ্ডভাবে ফুটিয়ে তোলে, আমার পাখিটার বেলায়ও তেমনই। কান্না করে করে তার স্নিগ্ধতা, তার চেহারার মায়াকে সে প্রচণ্ডভাবে ফুটিয়ে তুলেছে। আমি তো আবারও কলির প্রেমে পড়ে গেলাম। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না পাখি, ভালোবাসি তোমাকে খুব। কলি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরল। আমিও তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি, চলো আমরা ওই দিকটায় হাঁটি। কলি আমার হাত ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে। দুজন গিয়ে একটা গাছের নিচে বসলাম। একটা কথা বলি, তোমাকে না কান্না করলে খুব মায়াবী লাগে। আজকে দেখে তো আবারও তোমার প্রেমে পড়ে গেলাম। কান্না করলে আমাকে পেত্রীর মতো লাগে।
আমি জানি, আর পাম দিতে হবে না। আরে পাম দেবো কেন? তুমি কান্না করলে আমার মনটা তোমার ওই চোখের ভালোবাসায় ঢুকে যায়। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এবার বলো তো, আমরা বিয়ে করছি কখন? তুমি চাইলে এখনই। তাহলে আর মাত্র কয়েকদিন পর আমার কাজটাও শেষ হোক, তারপর আব্বু আম্মুকে বলে একদম তোমাকে আমার করে নেব। কলি এবার লজ্জা পেল। আচ্ছা এবার পা দুটো সোজা করো তো। কেন? সোজা করে বসো আগে। কলি পা সোজা করে বসলো, আর সাথে সাথেই আমি ওর কোলে মাথাটা রেখে শুয়ে পড়লাম। মাথাটা ব্যথা করছে। আচ্ছা, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সেখানে আরও কিছুক্ষণ বসে আমরা উঠে একটা রেস্টুরেন্টে গেলাম এবং লাঞ্চ করলাম। তারপর গাড়ি নিয়ে কলিদের বাসার সামনে দাঁড় করালাম। এখানে নিয়ে এসছো কেন? কেন মানে? তুমি এখন বাসায় যাবে আর ঘুমাবে। আজকে তোমার উপর অনেক মানসিক চাপ পড়েছে। না, আমি এখন বাসায়ও যাব না, ঘুমাবো না। তাহলে কি করবে? তোমার সাথে থাকবো। দেখো, জেদ করো না, আমি যা বলছি তাই হবে। ওই সময় ক্যাম্পাসে বসে নিজেই তো বললে আজকে সারাদিন আমার সাথে থাকবে। কোন সময় বললাম? এই দেখ, একদম মিথ্যা বলবি না। আরে তুমি ভুল শুনেছ। আমি ঠিকই শুনেছি। ও, তাহলে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা এখন যাব কোথায়? এখন তো মাঝ দুপুর। তোমায় বসায় চলো। আরে মাথা ঠিক আছে তোমার? ওটা ব্যাচেলারদের বাসা, লোকে মন্দ বলবে তো। মন্দ বলার কি আছে? বলবে আমি তোমার হবু বউ। তবুও চলো। তার থেকে চলো আমরা আরও কিছু জায়গায় ঘুরি। কলি কোনো কথা বলল না। তারপর কলিকে নিয়ে ঘুরতে গেলাম। একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। বাসায় যাওয়ার সময় হঠাৎই ও গাড়ি থামাতে বলল। কি হয়েছে? ফুচকা খাবো। ওগুলা কোন খাবার? মানুষ খায় এগুলা? কিন্তু আমি খাবো এবং সাথে তোমাকেও খাবো। এখন চলো। বলেই কলি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল দোকানের কাছে। আমি খাবো না, তুমি খাও। মামা, 1 প্লেট ফুচকা দিন তো, ঝাল বেশি করে দিবেন। যাক বাবা, 1 প্লেটের অর্ডার দিল, তাহলে আমি বেঁচে গেলাম। একটু পর দোকানে ফুচকা দিল। আমরা চেয়ার পেতে বসলাম। দেখি হা করো তো। তুমি খাও। হা করো। আমি খাবো না। চুপ, একটাও কথা না। আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। উপায় না দেখে হা করলাম। মুখের ভিতর দিল একটা পুরে। কি ঝাল! একটা খেয়েই আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। কি মজার না? মজা মানে প্রচণ্ড। এমন মজা আর জিন্দেগিতেও খাই নেই। এদিকে আমার অবস্থা বেতাল। এবার আমাকে খাইয়ে দাও। আমিও কলিকে খাইয়ে দিলাম। তারপর কলি আবার আমাকে খাইয়ে দিল। আমি আবার কলিকে খাইয়ে দিলাম। এভাবে খাওয়ার পর্ব চলতে থাকলো আর আমার অবস্থা খারাপ হতে থাকলো। কলির দিকে তাকিয়ে দেখি ঝালে তার চোখেও পানি। খাওয়ার শেষে 2 গ্লাস পানি খেলাম, কিন্তু ঝালে এখনো মুখ পুড়ে যাচ্ছে। কলিরও একই অবস্থা। বিল দেওয়ার পর, ইমন খুব ঝাল লাগছে। তোমাকে এত ঝাল দিয়ে খাওয়ার জন্য কে বলেছিল? আমার প্রিয় ঝাল। আচ্ছা ওদিকে চলো। বলেই আমার হাত ধরে একটা বন্ধ দোকানের আড়ালে নিয়ে আসলো। এখানে আনলে কেন? ঝাল কমানোর জন্য। মানে? আর কিছু বলতে পারলাম না। তার আগেই কলি আমার মাথাটা ধরে নিচু করে আমার ঠোঁটগুলি তার মুখে পুড়ে নিল। প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছাড়ার পর আবার আমার দিকে তাকিয়ে একটা লজ্জাজনক হাসি দিয়ে জিপের দিকে দৌড় দিল। আমিও ওর পেছন পেছন গেলাম এবং গাড়ি চালাতে শুরু করলাম। সারা রাস্তায় লজ্জায় কেউ কারোর সাথে কথা বলিনি। একটু পর ওদের বাসার সামনে এলাম। কলি জিপ থেকে নামলো। সাবধানে যেও। এরপর কলি লজ্জা পেয়ে দৌড় দিল। আমিও তাকিয়ে রইলাম। ও বাসায় ঢোকার পর আমিও চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কথা বলে ডিনার করে ঘুমোতে গেলাম। কলি এখনও কল দেয়নি, আমিও দেয়নি। কেমন জানি আমার কল দিতেও এখন লজ্জা করছে। কলিরও মনে হয় আমার মতোই লাগছে, তাই সেও কল দেয়নি। সারা রাত ঘুম হলো না। রাতের একদম শেষের দিকে চোখটা লেগে এলো আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে কানে কে যেন সুরসুরি দিচ্ছে। এই কোন শালারে? ডিস্টার্ব করবি না বললাম। আমি মনে করেছিলাম বন্ধুদের মধ্যে কেউ হবে। আবারও সুরসুরি দিল। শালা উঠে কিন্তু মারমু। সারা রাত ঘুমোতে পারি নাই। আবার সুরসুরি দিল। এবার আমি লাফ দিয়ে উঠেই হাত ধরে দিলাম ঠেল। কলি ঘুরে এসেই আমার গায়ের ওপর পড়ল।
আমি চোখ মেলে দেখি কলি। তুমি এখানে? কলি আমাকে জড়িয়ে ধরল। হ্যাঁ, কেন আসতে পারি না বুঝি? আসতে পারো, কিন্তু তুমি তো বাসা চিনতে না। চিনতে কতক্ষণ? তাই আমিও কলিকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর দেখি 8টা বেজে গিয়েছে। 10টায় আবার আমার অফিস। তাই কলিকে বললাম, পাখি এখন ওঠো, অফিসের টাইম হয়ে যাচ্ছে। আজকে থেকে অফিস জয়েন করতে হবে। আমার ফ্রেশ হতে হবে তো। তাহলে তুমি ওঠো, আমি ফ্রেশ হতে চাই। আর একটু থাকি। আচ্ছা। আমিও কলিকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। আরও আধা ঘন্টার মতো ওভাবেই থাকলাম। আচ্ছা, তাহলে এখন আমি ফ্রেশ হতে যাই। আমার কথা শুনে কলি লাফ দিয়ে উঠে বসল। কালকে রাতে তুমি কল দাও নাই কেন? তুমি দাওনি কেন? আমার লজ্জা করছিল। আমারই এমন অবস্থা হয়েছিল। পুরুষ মানুষের লজ্জা কিসের? তাই আর কয়েকবার করলে লজ্জা চলে যাবে। যা দুষ্টু। কলি লজ্জা পেয়ে বাইরে গেল, আর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নিজের রুমকে নিজেই চিনতে পারছি না। পুরো রুমের গেট আপ চেঞ্জ করে দিয়েছে। বেশ ভালো লাগছে রুমটা এখন। আগে তো কোন ময়লার স্তূপ মনে হতো। যাই হোক, রুম থেকে বের হয়ে দেখি মেহবুবরা সবাই নাস্তা করছে। খুব ভালো হয়েছে বোন। ভাবি, ওই ডিশটা দিন তো, অনেকদিন পর মজার খাবার খেলাম। ভাবি, মাংসটা দেন তো, অসাধারণ হয়েছে। ওরা খাচ্ছে আর কলির প্রশংসা করছে। কিরে আনহারের দল, এত খাবার তোদের আবার কে দান করলো? আমার ভাবি, বোন, আর কিছু জানার থাকলে গুগলে সার্চ মার। তা বুঝলাম, কিন্তু ভাই আমার বউয়ের আনা খাবার আমার জন্য অন্তত একটু রাখ। তোরা যে হারে খাওয়া শুরু করছিস তাতে মনে হয় আমি ভাগে কিছুই পাবো না। ভাবি, এই পানির গ্লাসটা নিন, আর ওই শালার মুখের উপর মারেন, আর বলবেন আমরা তোর জন্য না রেখে খাইছি কোনোদিন। একটা সিগারেট খাইলেও একসাথে খাই। বলেই সাকিব জিহ্বায় কামড় দিল। কলি এতক্ষণ আমাদের কথা শুনে হাসছিল, কিন্তু সিগারেটের কথা শুনে রাগী ভাবে আমার দিকে তাকালো। কি, তুই সিগারেট খাস? আরে না না পাখি, সাকিব তো জাস্ট একটা এক্সাম্পল দিল আর কি। সত্যি সাকিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে খেতে বসো। আমি বসলাম। কলি খাবার দিল। এদিকে এসো। কলিকে টেনে আমার কোলে বসালাম। কি করছো? ভাইয়ারা আছে তো। মনে করো ওরা সবাই গরু, আর ওরা কিছু দেখতে পারছে না। ততক্ষণে ওদের খাওয়া শেষ, ওরা অফিসে যাচ্ছে। যাওয়ার সময় মেহবুব মাথায় এক ঢুসা দেয়। ওই স্যার মশাই, তাড়াতাড়ি আসিস অফিসে। ধুর, ভাগতো। সবাই যাওয়ার পর দরজা লাগিয়ে টেবিলে এসে বসলাম। পাখি, এদিকে এসো। কলির হাত ধরে আবারও কোলে বসালাম। আমি জানি তুমিও কিছু খাওনি, তাই না? আজকে তুমি আমাকে খাইয়ে দেবে। তার আগে আমি কলিকে এক লকমা খাইয়ে দিলাম। তারপর কলিও আমাকে এক লকমা খাইয়ে দিল। কেমন হয়েছে রান্না? অমৃতের মতো, কিন্তু যদি একটু। কিন্তু কি? কালকে রাতে ফুচকা খাওয়ার পর যেটা দিয়েছিলে সেটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো। ঠোঁটের দিকে ইশারা করে। যা শয়তান। থাক, না দেরি লাগবে না। কলি সাথে সাথে আমার কলারটা ধরে 4টি ঠোঁট এক করে দিল। উফ, প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছেড়েই আমার বুকে মুখ লুকালো। দুজনেই কাঁপতে লাগলাম। এবার খাবারটা অমৃতের চেয়েও বেশি মজা লাগলো। এরপর খাবার খেয়ে কলিকে তাদের বাসায় রেখে আসলাম, এবং সাথে আরও কিছু গার্ডের ব্যবস্থা করলাম, আর বললাম যাতে ঘর থেকে না বের হয়।